ওকে, তাহলে শুরু করি আমরা। তাহলে এনভেলপ ডিস্টর্ট, ফটোশপ ইফেক্ট, আর একটা হচ্ছে ট্রান্সফর্ম ইচ। ফটোশপ ইফেক্ট বলতে আমরা ফটোশপে যে কাজগুলো করছি সেই কাজগুলো যদি ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটর প্রয়োজন হয় সেগুলোই এখানে অ্যাড করা যাবে, এগুলোই ফটোশপ ইফেক্ট আর কি। তো সেগুলো নতুন করে আর বলতে হবে না, যেমন হচ্ছে আপনার ওই যে ড্রপ শটে কীভাবে দেয় মনে আছে না, এগুলো নতুন করে বলতে হবে না, জাস্ট অপশনটা দেখাই দেবো। তা চলো শুরু করি। আচ্ছা, এনভেলপ মানে কি বলেন? খাম, খাঁটি বাংলা খাম না, সবাই তো বুঝতেছেন। খামের মধ্যে কি থাকে? যাই রাখবেন, চিঠি কাগজপত্র, তাই তো। কিন্তু খামের সাইজ আর যা রাখবেন তার সাইজ কে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আপনার কাছে একটা সিভি আছে, এই খামটা চিন্তা করেন, হ্যাঁ, লম্বা যেটা মানে, তো ওইটার মধ্যে সিভি ভরবেন, তো সিভিটা এফোর সচরাচর, তো ওইটা কি এই এফোর এর সাইজটাই ভরবেন না, ফোল্ড করে। তার মানে আপনার সাইজ যাই হোক ওইটারে খামের মধ্যে ঢুকাবো, খামের মতো হয়ে যাবে, তাই না? এক্স্যাক্টলি সেটা এইখানে হবে। কেমনে দেখেন, এটা একটা বৃত্ত, এটাকে খাম মনে করি, ঠিক আছে? এটা একটা বৃত্ত কিন্তু এটা একটা খাম মনে করলাম। তো এটা হচ্ছে খাম, হ্যাঁ। সো এখানে আমি ধরেন একটা লেখা লিখলাম, ধরেন হচ্ছে টেক্সট, তো এইটা হচ্ছে আমাদের চিঠি সাপোজ, বা ওই যে আমাদের সিভি। উপমা অর্থে ব্যবহার করতেছি, কিন্তু আবার উল্টাপাল্টা বুঝিয়েন না, ওই ওনার মতো বলবেন যে আচ্ছা স্যার বলছে আমার এটা। আচ্ছা, টেক্সটের ক্ষেত্রে ছোট্ট একটা কাজ করতে হবে, এটা লোগো ডিজাইনের ক্ষেত্রে আরও বিস্তারিত আলোচনা করার কথা। যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে যাই তখন আমরা জানি কোনো শেপের নির্দিষ্ট পয়েন্ট ধরা যায় বা সিলেক্ট করা যায়, তাই না? স্বাভাবিক। এটা যে টেক্সট এটা মনে করিয়েন না, এটা হচ্ছে শেপ মনে করেন, হ্যাঁ। তাহলে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এগুলো থাকার কথা না? নর্মাল সেন্সে কি বল, থাকবেই তো। কিন্তু টেক্সটের ক্ষেত্রে এটা হয় না। যদি হতো তাহলে আমরা এই পয়েন্টটাকে টেনে একটু উপরের দিকে নিতে পারতাম, তাই না? কিন্তু হয় না, কারণ এটা টেক্সট এডিটেবল না। তো আমি যদি টিটারে টাইনা বড় করি, টির জায়গায় যদি ও লিখি, তাহলে ও কি বড় হবে? কারণ টি এর যে মাত্রা আছে এরকম আছে, তাহলে লজিকে কি বলে, এরকম যদি না হয় তাহলে তো এটা মানে এই যে এডিট সেটা করা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হয়, এটাকে রাইট ক্লিক করে কি করতে হবে, আউটলাইনটা এই কাজের জন্য না, আউটলাইনটা অনেক কাজের জন্য, বাট আমাদের মনে রাখতে হবে আমরা হয় আউটলাইন না হলে দুইটা করবেন। কেন সেটা পরে বলবো। তো আমি আউটলাইন করে নিলাম। এইটা করে দেওয়ার সাথে সাথে এখন খেয়াল করেন অনেকগুলো পয়েন্ট চলে আসছে না, কিন্তু এখন আর এটা এডিটেবল নাই, এটা কিন্তু আর টেক্সট নেই, এটা শেপ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এনভেলপ ডিস্টর্টের ক্ষেত্রে যদি আমরা টেক্সট নিয়ে কাজ করি তাহলে টেক্সটটাকে আউটলাইন করতে হবে। আউটলাইন না করলে হবে, আউটলাইন করলে ভালো, আউটলাইন না করলে হবে, কিন্তু আউটলাইন করলে ভালো। ওই যে আপনি পরবর্তীতে চেঞ্জ করবেন তাহলে চেঞ্জগুলো কিন্তু ঠিকঠাক হবে না। না, এটা কোন অপশন না। আচ্ছা, তো এটাকে আমি রাইট ক্লিক করে গ্রুপ অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ব্যাকে দিলাম, হ্যাঁ। মানে যাকে আমি খামের মধ্যে আবদ্ধ করব তাকে দিবেন নিচে, যেই শেপটার মধ্যে আবদ্ধ করবেন তাকে দিবেন উপরে। দুইটাকে সিলেক্ট, হ্যাঁ। অবজেক্ট, দেখেন লেখা আছে এনভেলপ ডিস্টর্ট, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট। এটাকে আনি, আইনা এবার বসাই, দেখেন স্টক কালার রাখেন বা যা রাখেন, এই দেখেন, বুঝতে পারছেন বিষয়টা আরিফ ভাই? ওই যে খামের যে বর্ণনা দিয়েছিলাম এটাই সেই খাম, আর এইটাই আপনার চিঠি এখন খামের মধ্যেই ঢুকে গেছে। এখন এটা যেই সেই হোক, ধরেন আপনি একটা টি শার্ট ডিজাইন করবেন, খেয়াল করবেন
তো টি শার্ট ডিজাইন করতে গিয়ে সাপোজ আপনার একটা শেপ আছে এরকম, এই শেপের মধ্যে আপনি একটা লেখা দেবেন, হ্যাঁ এটাই। এখন কিন্তু আমি এটাকে এডিট করতে পারবো, এই যে এটা যেটা আছে, হ্যাঁ এটাকে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এডিট মেডিট সব করা যাবে। যদি না ভাঙি তাহলে কিন্তু করা যাবে না, না ভাঙলে এই এডিট না করলে আবার টেক্সটের এডিট করতে হবে, কোনো সমস্যা নাই। দুইটাকে সিলেক্ট, হ্যাঁ শর্টকাট মনে আছে, শিফট কন্ট্রোল, দেখেন অল্টার কন্ট্রোল সি, দেখেন ওই যে শেপটা যা আছে সেটার মতো হয়ে গেছে না টেক্সটটা। এইবার এটা হচ্ছে নরমাল একটা শেপ নিলাম, ধরেন আমি এইবার একটা নিলাম বৃত্ত এরকম নিলাম, নিয়ে এটাকে আমি পেন টুলের একটা লাইন দ্বারা এটাকে আমি ধরেন ডিভাইড করে দেবো, হ্যাঁ বোঝা যায় লাইনটা? ওকে, এটা একটা লাইন, হ্যাঁ তারপর ধরেন এটা আর একটা লাইন। তাহলে এই লাইনটা দ্বারা আমি যদি কাটি তাহলে এটা তিনটা শেপে ভাগ হবে না? তাহলে কাটার জন্য কি লাইন সহ শেপ দুইটাকেই সিলেক্ট করতে হবে, আমি ভাগ করে রাখবো। তাহলে কোন অপশনে যাইতে হবে, সেটা কই পাবো? পাথ ফাইন্ডার, শিফট কন্ট্রোল, তাই না? ডিভাইড, আনগ্রুপ, বাইরে ক্লিক, তাহলে এটা তিন টুকরো হয়েছে। হ্যাঁ এখন আমার কাছে মনে হইলো যে ধরেন আমি এখানে এখানে 3-4 অক্ষরের নাম আছে, বড় বড় কারো বড় নাম, শাহজাহান প্রধান, আর আছে সাথে 3 ওয়ার্ডের কি আছে? আচ্ছা ভালোই তো, বলেন তাহলে ফারদিন, না FARDIN, ফারদিন। ওয়েট ওয়েট, এটা একটা ফারদিন তাই না? আর একটা ফারদিন হাসান, আর একটা আরিয়ান। ঠিক আছে, এখন দেখেন খেয়াল করেন, আমি এই ফারদিন যে লেখাটা আছে এটাকে আমি একটা কপি করে রাখি। ফারদিন যে লেখাটা আছে এই লেখাটাকে আমি আগে তিনোটা টেক্সটকে আমি একটু নিচে দিয়ে দিচ্ছি, হ্যাঁ শর্টকাট দিয়ে নিচে দিই, হ্যাঁ শর্টকাট দিয়ে নিচে পাঠাইলাম, এই যে শর্টকাটটা এইটা, ঠিক আছে? তো হচ্ছে এইটাকে এই লেখাটাকে আমি এই শেপের মধ্যে দিব, হ্যাঁ তো দুইটাকে সিলেক্ট করবো না, অবজেক্ট, দেন ফারদিন এটার মধ্যে চলে আসছে না, এবার হাসান, কন্ট্রোল অল্টার সি, চলে আসছে হাসান, আরিয়ান, কন্ট্রোল অল্টার সি, চলে আসছে আরিয়ান। না একবার করান না, প্রথম থেকেও আপনি শর্টকাট দিতে পারবেন, বুঝছেন বিষয়টা? এটা বুঝতে পারছেন? একটু দেখাই দিই, তারপর প্র্যাকটিস করেন, আপু কথা বলবেন, একটু জাস্ট দেখেন। এইখানে দেখেন আমরা যদি এনভেলপ ডিস্টর্ট প্র্যাকটিস লিখবো, হ্যাঁ সব কাজের আগে কি প্র্যাকটিস লিখে যদি সার্চ দেই, এনভেলপ ডিস্টর্ট প্র্যাকটিস লিখে যদি সার্চ দিই, দেখেন কি আসে। পারবেন এটা বানাইতে? সহজ না? আইসক্রিম সানডে, তারপরে এই যে পানির ড্রপের মধ্যে এইভাবে কেমনে দিছে, বুঝছেন না বিষয়টা? বুঝতেছেন বিষয়গুলো? এটা কিন্তু এরকম টুকরা করা, তাই না ঠাকুর ভাই? এই যে শেপস, এটা বৃত্ত না? তারপরে এই যে চ্যাম্পম্যান, এরকম শেপ নেওয়া না, তার মধ্যে দেওয়া। তাহলে বুঝতে পারতেছি বিষয়গুলো। এবার ধরেন একটা বোতল নিলেন এইখান থেকে, এই যে গাড়ি আছে আবার, এই যে দেখছেন, হ্যাঁ গাড়িটাকে টুকরো টুকরো করে কাটা, এই যে টুকরোটা, এই যে দেখছেন, এই টুকরো করে কেটে এই টুকরোয় টুকরোয় কি টেক্সটগুলো দিছে, বুঝছেন না বিষয়টা?
এবার দেখবেন এলিফ্যান্ট লেখা আছে, এলিফ্যান্টের মধ্যে এরকম থাকে এনভেলপ ডিস্টর্ট প্র্যাকটিস ইমেজেস। দেখবেন বিভিন্ন পশু পাখি অ্যানিমেল থাকে, যেমন এই একটা আছে দেখেন, এই যে বোতলটা, বোতলে দেখছেন মানে বোতলটা এরকম ভেক্টর পাওয়া যায়, তারপরে কেটে কেটে আলাদা করা হয়েছে, দেন ওর মধ্যে টেক্সটগুলোকে এনভেলপ করা হয়েছে। তারপর আপনি দেখবেন এই যে পশু পাখি আছে, পশু পাখির মধ্যেও এইগুলো আমরা দেখি। হ্যাঁ, এই যে ফিশ আছে, ফিশের মতো করে। আশা করি বুঝতে পারছেন, বুঝছেন না? তাহলে না পেঁচায় প্র্যাকটিস করার দরকার আছে না? তাহলে সবাই প্র্যাকটিস করার ফার্স্ট। আচ্ছা, এরপরের টপিকসটা একটু দেখি। তাহলে আশা করি এটা বুঝছেন, তাই না? ওকে, তাহলে আপনারা ছোট্ট একটা কাজ করবেন, এইটার সাথে বাসায় এরকম লিখবেন, ফেভারিট অ্যানিমেল যাদের আছে, যেরকম যেমন এরকম লিখলেন, যেমন ভেক্টর, বানান কি ঠিক আছে? পাওয়া যাবে না এরকম সার্চ দিলে। ধর এইটা আনবেন, হ্যাঁ, এইটার আইনা সেভ বা কপি করে এইখানে পেস্ট করবেন। এইটা কি জেপিজি ইমেজ না? এটারে ভেক্টর করতে হবে না? রাস্টার ইমেজ থেকে কোনো ইমেজকে ড্যাশ প্রক্রিয়া করা নিচের কোনটি? রাস্টার ইমেজকে ইমেজ ট্রেসের মাধ্যমে, রাস্টার ইমেজকে ইমেজ ট্রেসের মাধ্যমে ড্যাশে কনভার্ট করা হয়। এটা আসছে, ওই ইমেজ ট্রেস ওখানে দিয়ে। হ্যাঁ, তাহলে ইমেজ ট্রেস করলে এটা ভেক্টর হয়ে যায় না? হ্যাঁ, এর লেখা আছে কনভার্ট ইনটু ড্যাশ, এ ভেক্টর। সহজ না? তারপর আনগ্রুপ, বাইরে গেলে ডিসিলেট, এই দেখেন এর ভেক্টর হয়ে গেছে না? বাস, এখন এইটারে আমি কালার টালার যা ইচ্ছা তাই করতে পারবো না? এটারে কাটতে পারবো না? যেখানে যেখানে স্টেপ করা তাহলে কাটবো। এই কাটার পরে কি ওইখানে আমরা এনভেলপ ডিস্টার্ব করতে পারবো না? বাসায় গিয়ে এটা একটু ট্রাই করি, হ্যাঁ। আর এটা কাটার জন্য আমরা অনেক পদ্ধতি ব্যবহার করতে পারি, যেটা সহজ মনে হয়। আপনি লাইন নেন, তারপর ডিভাইড করে দেন, তারপর আমাদের কাছে এখানে নাইফ টুল আছে, নাইফ দিয়ে ক্যাচিং এরকম, তাও হচ্ছে এটা দেবে, মানে নিনজা হয়ে যান অল্প একটু সময়ের জন্য। হ্যাঁ, তাহলে আশা করি এটা পারবেন, বাসায় গিয়ে একটু দেখবেন। এবার আসেন মেইন কাহিনী। এবার আমরা যাচ্ছি হচ্ছে ট্রান্সফর্ম ইজ। খেয়াল করেন, এইটা হচ্ছে একটা শেপ, যেটা হচ্ছে রেক্টেঙ্গেল। আমি স্ট্রোক কালার নিলাম, ফিল আপ করে দিলাম। হ্যাঁ, আমরা শেড টুলের ব্যবহার দেখছিলাম, মনে আছে? স্কেল টুল, শেড টুলের ব্যবহার দেখছিলাম না? স্কেল টুলসটা মানে আমরা সিলেকশন টুলসে গিয়ে এই ছোট করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি, কিন্তু একই সাথে কি ছোট আর কপি করতে পারি সিলেকশন টুলসে? না না, সিলেকশন টুলসে পারা যাবে না। সিলেকশন টুলসে একই সাথে ছোট এবং কপি হয় না, হয়? ওইটা তো হচ্ছে আগে করতেছি, তারপর মানে একই সাথে হয় না। কিন্তু আমরা কিন্তু এই টুলসে দেখছিলাম, মনে আছে? একই সাথে হচ্ছিল না, মনে আছে না? বুঝেন? তাহলে এবার আরেকটা দেখেন, আরেকটা বিষয় দেখেন। তাহলে আমি শেড টুলে, এই স্কেল টুলে, বুঝেন, ছোট করতে পারতেছি এবং কপিও করতে পারতেছি না? কিন্তু এবার কপির সাথে আমার দরকার রোটেট। হবে না, আর তো নাই অপশন, আমার হাতেও নাই, মাউসে কোথাও নাই করার। একই সাথে বলছি আমি, একই সাথে মানে এই কাজ চলাকালীন সময়। হ্যাঁ, এই দেখেন এখন আমার হচ্ছে কি, ছোট হচ্ছে, কপি হচ্ছে না, কিন্তু রোটেট করবে কেমনে? তো রোটেট হচ্ছে না, ঘুরাচ্ছি, রোটেট হচ্ছে। তার মানে একটু লিমিটেশন পাইলাম না? কেন আমি বুঝাচ্ছি দেখেন, সিলেকশন টুলস দিয়ে আমরা শুধু ছোট বড় করতে পারতেছি, সিলেক্ট করে মুভ করতে পারতেছি, কিন্তু ছোট আর কপি করা যায় একসাথে? যায় না, যায় না। কিন্তু স্কেল টুলে গেলে যাচ্ছে কপি এবং ছোট, কিন্তু স্কেল টুলে আবার কি রোটেট করা যায়? তার মানে আমি বুঝাইতে যেটা চাইছি সেটা হচ্ছে, এই যে একটা শেপ, এই শেপের
এক একটা ট্রান্সফর্ম, যেমন রোটেট একটা ট্রান্সফর্ম, ছোট একটা ট্রান্সফর্ম, এগুলো সব ট্রান্সফর্ম না? আবার মুভ একটা ট্রান্সফর্ম না? এই সব কাজকে আমরা কোনোভাবে এখন পর্যন্ত যে টুল শিখছি সব কাজ একসাথে করা যায়? মানে একই সাথে মুভ করবেন, বুঝিয়েন, রোটেট করবেন, আবার ছোট করবেন, কপি করবেন, এত কাজ একসাথে করা গেছে না। না। তো এই যে এত কাজ, এই সব একসাথে করতে পারবেন ট্রান্সফর্ম থেকে। কোন জায়গায় গেলাম? ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম এটা কি ইচ ট্রান্সফর্ম বলা হয়। Each transform. বুঝতে পারছেন? ইস্টা। তো এই ইচ ট্রান্সফর্মে গেলে খেয়াল করবেন, ইচ ট্রান্সফর্মে যখন যাই যা আছে খেয়াল করবেন, এখানে যা আছে একটু দেখেন। এখানে কি তাই আছে? তাই মানে সবই, শুধু এখানে দুইটা অপশন একটু বেশি ওইখানে, কিন্তু মেজর যা আছে সবই এখানে। তার মানে ওইখান থেকে গেলেও হবে, এখান থেকে গেলেও হবে, এইটাই আমি বুঝাইতে চাইছি আর কি। হ্যাঁ, এবার খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখানে কপি আছে, কপিস, তার আগে কপি করতে পারতেছেন। এখানে অ্যাঙ্গেল তার মানে রোটেট, এখানে স্কেল তার মানে ছোট বড়, এইখানে মুভ তার মানে ডানে বামে। দেখেন চারটা অপশনই এখানে একসাথে করা যায়। তাহলে যেই কাজটাই করবেন সেই কাজটা আগে প্রথমে কি প্রিভিউ অন করে নেবেন। এবার দেখেন স্কেলের কাজ করি, তা যদি হরিজন্টাল ভার্টিক্যাল একই সাথে করতে হয় তাহলে এই যে কনস্ট্যান্ট যেটা আছে এটাকে ক্লিক করে নেবেন। আর এমন হইতে পারে না যে আপনি লম্বাটা করলেন চ্যাপ্টারটা, তাহলে আমি এখানে যদি কমাই, দেখেন যেহেতু প্রিভিউ অন করা আছে দেখায় না, তাহলে আমি কিন্তু স্কেল করতে পারতেছি নাকি। ডান। এবার আসেন মুভ, মুভ কি হয়? তার মানে একই সাথে করতে পারতেছি না। অ্যাঙ্গেল হয়। এইবার দেই কপি, হলো? মানে এটাই একমাত্র যে আউটপুট তা না, আমি জাস্ট দেখাই। আমি দেখছি, আমি কালকে করছি। বুঝছেন বিষয়টা আরিফ ভাই? একই সাথে যে চারটা কাজ আমি করলাম, এটা কিন্তু অন্য কোনো টুলস, অন্য কোনো অপশন দিয়ে আমরা করতে পারিনি। বুঝতে পারছেন? তো এই যে চারটা কাজই একসাথে করতে পারলাম, এই কারণেই আসলে আমরা এটা ব্যবহার করি। বুঝতে পারছেন? ওকে করে দিলাম। স্যার আসি, শেষ করি। আমার মনে হয় আপনার কোশ্চেন উত্তর পেতে পারে। দেখেন এরপর হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটা লাইন নিলাম, খেয়াল করবেন, কারিশমা দেখাই, হোয়াইট নিলাম। হ্যাঁ, স্ট্রোকে যাই, স্ট্রোকে গিয়ে এই যেখানে অ্যারো হেড আছে, এখান থেকে মাথায় টুপি বসানো যায় না, তাই না? একটু বসাই দিই, একটা টুপি বসলো, আর একটা বসে নিচে, এটা পার্সেন্টেজ একটু কমাই দিই, 80% করে দিই। ও ওইটারও করতে হবে, দুইটারই। হ্যাঁ, এইটুকু কোনো কাজ না, এখন যেটা করবো সেটা কাজ। একটা লাইন নিলাম, লাইনের মাথায় দুইটা টুপি পরাইলাম। হ্যাঁ, এখন আপনাকে যদি বলা হয় এইটা পরীক্ষায় আসবে, এই টুপিটা পরান, তাহলে আপনারা কি করবেন? প্রথমে একটা লাইন নিলেন, একটা বৃত্ত নেবেন, এখানে বসাবেন, তাই না? এইভাবে করবেন না, এইভাবে এটা করবেন না? আচ্ছা, করলেন। এরপরে আপনার আউটপুট হয়েছে, কিন্তু আউটপুট হয় না, বিষয়টা এরকম না। এরপর আপনার অ্যাসেসর এসে বলবে আচ্ছা এইটা 120% করে দেখান। বাবা, এখন আপনি 120% এটা কেমনে করবো স্যার? হ্যাঁ, এই তো এই জায়গায় তো মাথা চুলকাবেন না, বিষয়টা আসলে এই। তো আমাদের পরীক্ষায় এরকম হয় যে যা বলা আছে আপনাকে ওইভাবেই করতে হবে। ঠিক আছে, এই করলাম, যাই হোক। তো যাচ্ছি কোথায়? ইফেক্ট থেকে কোথায়? ট্রান্সফর্ম। খেয়াল কর, আমি এটাকে 90% করলাম। হ্যাঁ, মানে একটুখানি ছোট হবে ভার্টিক্যালি। অ্যাঙ্গেল করে দিলাম 11, কপি করে দিলাম 100, V1 করি। সোনাওসি দেখা কিছু একটা হয়েছে। অনেক কিছু হয়ে গেছে। এটা হচ্ছে পানির নিচে, সাগরের নিচে এরকম কিছু ইয়ে আছে, প্রাণী বসবাস। অনেক কিছুই আছে।
তো এখানে আপনি গ্রেডিয়েন্ট কালার দেন আরো সুন্দর লাগবে, আরো ডিফারেন্ট গ্রেডিয়েন্ট দেন আরো সুন্দর লাগবে। মানে আমি জাস্ট ব্যবহারটা বুঝাতে চাচ্ছিলাম যে আসলে নির্দিষ্ট কোনো জায়গা নেই, আপনি চাইলে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন এই সব জিনিস। বুঝতে পারছেন বিষয়টা? না, করোনা ভাইরাস এরকম, ঠিক আছে। তো এটা গেল একটা। তারপর যদি আপনার মনে হয় এরকম, ধরেন আমি একটা বৃত্ত নিলাম, ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম। তা আপনার মনে হচ্ছে বৃত্তটাকে একটা রেশিও মেনটেন করে আরও অনেকগুলো বৃত্ত তৈরি করবেন। কারণ আমি চাচ্ছি যে 80% এইখানে হোক, এইখানেও 80% প্রিভিউ অন। তাহলে আমার বৃত্তটা এরকম ছোট হলো। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি এইটার অনেকগুলো কপি হয়েছে না, কপি দেখছেন? এটা কিন্তু অটো হয়ে গেছে। কিন্তু আপনি যদি ধরেন এতগুলো বৃত্ত এইভাবে রেশিও মেনটেন করে নিতে হবে, তাহলে আমরা কি করব? কন্ট্রোল সি কন্ট্রোল কন্ট্রোল এফ। তাহলে চিন্তা করেন তো অনেক টাইম না? যেটা তো রোটেট টুলের কাজ করা যাবে। বুঝছেন বিষয়টা? অনেক সহজ না? তাহলে শেপ, নর্মাল যে শেপগুলো তৈরি করলাম এটা দেখলাম। হ্যাঁ, এরপর দেখেন এখানে আরো কিছু অপশন আছে। এইখানে কিছু অপশন আছে, দেখছেন? এগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথমে হচ্ছে আমরা একটা শেপ নিলাম, প্যাটার্ন। এগুলো কি প্যাটার্ন না? নাকি প্যাটার্নই তো? প্যাটার্ন। এখন আমার কাছে বা আপনার কাছে মনে হইতেই পারে যে প্যাটার্নটা ঠিক এইভাবে না, প্যাটার্নটা একটু রোটেট হয়ে ঘুরুক, হইতেই পারে না? বা প্যাটার্নটা একটু বড় হোক, হইতে পারে না? কিন্তু এখানে বাই ডিফল্ট যা আছে তাই তো অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমি চাইলে তো আর এটার বড় ছোট করতে পারতেছি না। দেখেন আমি যদি শেপ, বাবা অনেক বড়, আমি ধরেন এই শেপ ছোট নিলাম, কিন্তু আমার প্যাটার্ন কি রোটেট হয়েছে? যা আছে তাই না? কিন্তু আমরা যদি চলে যাই, এটা অফ করে দিই, আমরা যদি চলে আসি ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে চলে আসি ট্রান্সফর্ম, আবার বলি রাইট ক্লিক করে যদি এইখান থেকে যাই তাও হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখেন ট্রান্সফর্ম অবজেক্ট লেখা আছে, দেখছেন? তো এখন আমি যে ট্রান্সফর্ম করতেছি এটা কি হচ্ছে খেয়াল করেন তো, প্যাটার্ন নাকি অবজেক্ট? অবজেক্ট। কিন্তু এমন হইতে পারে যে আপনি চাচ্ছেন কি প্যাটার্ন, মানে সাইজ যেটা আছে শেপ সেটাই থাকবে কিন্তু প্যাটার্ন। তাহলে অবজেক্টটাকে আমি চেক উঠাই দিলাম। তাহলে ট্রান্সফর্ম কি করবেন খেয়াল করেন, প্রিভিউ অন। এবার একটু খেয়াল করেন আমার শেপ যেটা আছে সেটা ঠিক আছে নাকি প্যাটার্ন? শেপ যেটা আছে এটা কি সেই প্যাটার্ন করতেছে, প্যাটার্ন করতেছে না? তা আপনি যদি বড় ছোট করেন তাহলে কি হবে? প্যাটার্ন বড় রেশিও মেনটেন করে যদি দেই তাহলে রেশিও মেনটেন হবে। বুঝতেছেন বিষয়টা? হ্যাঁ, এই যে গুগলে যদি লিখে সার্চ দেন এইভাবে SEAM, সিম, সিমলেস প্যাটার্ন, সিমলেস না, সিমলেস ধরেন আপনি হচ্ছে আরঙে কাজ করেন, আরঙের জন্য এরকম প্যাটার্ন প্রয়োজন না? হ্যাঁ, এগুলো ভাই গ্রাফিক্সের পার্ট। কিন্তু আপনার যদি মনে হয় এগুলো হচ্ছে সিম্পল কাজ, হ্যাঁ সিম্পল, এই জাস্ট একটা জিনিস কপি করে রিপিট করে না, কিন্তু ওই যে কত সুন্দরভাবে রিপিট হবে। ধরেন এই যে এগুলো পয়লা বৈশাখ বা ফেস্টিভে যায় না, শাড়িতে বা হচ্ছে সালোয়ার কামিজ বা পাঞ্জাবিতে, হ্যাঁ, তখন কিন্তু আপনি এরকম বানাবেন, বানাইলেন না, এখন আপনার তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে লাগবে, তাই না? বড় ছোট লাগবে না, তখন হ্যান্ডেল করবেন কোথায় এসে? এখানে এসে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং কাজ ভাই, বিলিভ মি অর নট, এগুলো প্রচুর ডিমান্ডিং কাজ, কিন্তু খুব বেশি না, কিন্তু প্যারার কাজ না, কিন্তু খুব ইজির কাজ। কিন্তু মানে আপনার মাথায় যত ধরনের ক্রিয়েটিভিটি আছে ওগুলো যদি কোনোভাবে প্যাটার্নে আনতে পারেন, বহুত প্রতিষ্ঠান আছে ঢাকায়। হ্যাঁ, প্যাটার্ন আপনাদের তো অনেকেরই আছে বোধ হয় না, এই যে শুধু এর আছে, ওই যে ইয়া আরব ভাইয়ের আছে,
আরাব প্রিন্ট, এই যে যেমন এগুলো, হ্যাঁ এই টাইপেরই মনে হয় প্রিন্ট ছিল। এনিওয়ে, হ্যাঁ শুধু এটা না, ওই যে ফর্মাল শার্ট আছে না, শার্টের মধ্যে স্ট্রিপগুলো বা এই সেই এগুলো বাসায় গিয়ে একটু দেখেন, এগুলো কিন্তু ডিমান্ডিং কাজ। শুধু প্রেজেন্টেশনটা এইভাবে করলেই হবে। আপনি যদি একটা প্যাটার্ন বানান এইভাবে, এইটা কিন্তু রিয়েল ফিল দেয় না, দেয় না কিন্তু দেখেন কত সুন্দরভাবে ওরা প্রেজেন্টেশন করছে, একটা প্রফেশনাল আসতেছে না লুক, বা মনে হচ্ছে না শার্টের যে থানগুলো থাকে ওই যে টেইলারের দোকানে। আসলেই প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। তা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে ওইখানের প্যাটার্নগুলো কি এইভাবে আপনারা মুভ করবেন, বোঝা গেছে না? তো পাশে দেখেন এই যে রিফ্লেট আছে, দেখছেন রিফ্লেট হয় না? তার রিফ্লেট যেভাবে করার, মানে এক্স করতে চাইলে এক্স, ওয়াই করতে চাইলে ওয়াই। এইটা হচ্ছে র্যান্ডম, তার মানে প্রতিবার এটা র্যান্ডম চেঞ্জগুলো আসবে, ঠিক আছে? মানে এক্স ওয়াই মিল রেখে র্যান্ডম চেঞ্জ হবে এরকম কিছু? না, এটা হচ্ছে প্যাটার্নের যেভাবে বসছে না, সেই বসানোর লুকগুলো ডিফারেন্ট আসবে। আর বাকি যে দুইটা আছে নিচে, এই যে এখানে দেখেন স্কেল, স্ট্রোক আর ইফেক্ট আছে। যদি এখানে কোনো ইফেক্ট দিতাম বা স্ট্রোকটা থাকতো, তাহলে ওইটা ওই যে ছোটো বড় হইলে সাইজটা কমে যায়, বড় হয়ে এরকম মনে হয় না, তখন আমরা চাইলে এটাকে রেশিওটা এখান থেকে মেনটেন করতে হবে। আশা করি বুঝতে পারছেন এটা। এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেই বিষয়টা দেখাই, তারপর একটু প্র্যাকটিস করব। এটা একটা শেপ, হ্যাঁ। এখন আমাদের অনেক সময় ডিজাইনে প্রয়োজন হয় যে এখানে যদি এভাবে চিন্তা করি, এগুলো পয়েন্ট, এগুলো চিন্তা না করি, এবার চিন্তা করি এইটা উপরের পয়েন্ট, মানে এটা টপ, এটা বটম, এটা আমার লেফট, এটা আমার রাইট, চারটা পয়েন্ট আছে, তাই না? এখন আমার অনেক সময় আপনাদের লাগবে, সামনেই দেখাবো, যদি না থাকে তারপর আমি দেখাবো, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন। প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করতে গিয়ে বা এনভেলপ ডিজাইন করতে গিয়ে আমাদের এরকম সেম ম্যাপের শেপ নেওয়া লাগে, নেই। কিন্তু ধরেন এইটা হচ্ছে বডি, ধরেন একটা পারফিউমের বোতলের বডি, তার মুখ যেটা, সেটা ছোট থাকে, তো সেখানে একটা মেজারমেন্ট থাকে না, তো সেই মেজারমেন্টগুলো কিন্তু আমরা এইভাবে ছোট করি না। ধরেন আমার উপর থেকে বড় হবে, তাই না? তাহলে আমার কি নিচটা ঠিক থাকবে না? আবার ডান থেকে বড় হবে, তাহলে এইটা ঠিক থাকবে, এইভাবে হবে, তাই তো? তাহলে এটা তো আমি টান দিচ্ছি নিজে থেকে, কিন্তু টান না দিয়ে আমরা তাহলে কিভাবে কাজ করতে পারবো? নিচে দেখেন ছোট একটা বক্স আছে না, এটাকে রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স বক্স বলা হয়। এনামুল ভাই উপরে দেখেন, এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট অনুযায়ী আপনি বলে দিবেন যে আমি কোন পাশের মান বাড়াবো, কোন পাশ ফিক্স থাকবে। দেখেন এখানে সেন্টার আছে না, তাহলে আমি যখন মান বাড়াই, চার পাশ থেকে বাড়ে নাকি যে কোনো এক পাশ? কিন্তু আমি চাচ্ছি যে কোনো এক পাশ, তো এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। আপনি এই কর্নার চাইলে এই কর্নার, তাহলে এই কর্নার ঠিক থেকে রোটেট হবে। আমি চাচ্ছি নিচের এই পয়েন্টটা, তাহলে শুধু নিচের এই মাঝখানের পয়েন্ট দিলেই নিচের এই পয়েন্টটা লক। আমি চাচ্ছি যে উপরের পয়েন্টটা লক থাকবে, তাহলে উপরে। আমি চাচ্ছি রাইটে রাইটে, লেফটে লেফটে, বুঝতে পারছি? তাহলে নিচে দিলাম, নিচে দিয়ে এবার একটু বড় করি, খেয়াল করেন তো। লক করার পয়েন্টটা চেঞ্জ হবে না, যেটা লক করবো সেই পাশটা, বুঝতে পারছেন? তো এইখানে হচ্ছে আমার রেশিও আছে, তো যার কারণে হচ্ছে 3 পাশ থেকেই হচ্ছে, তো আমি রেশিওটা বন্ধ করে এবার হরিজন্টালি মানটা বাড়াই, V1। আচ্ছা, হরিজন্টাল না ভার্টিক্যালি বাড়ে, খেয়াল করেন তো, উপরে বাড়ে, বুঝছেন বিষয়টা? তাহলে রেফারেন্স পয়েন্টের কাজটা বুঝছেন না? আপনি যদি ডানে বাড়ান, ডানে রাখবেন, ধরেন এই শেপটার মাপ যা আছে তার থেকে আমি আরো হাফ ইঞ্চি বাড়াবো উপরে, এইটা। এটাকে সিলেক্ট করেই দেখেন এখানে ট্রান্সফর্ম লেখা আছে, দেখছেন? প্যানেল ক্লিক করলাম, তো শেপের যে মাপ, সেই মাপ আছে না, আছে অ্যাঙ্গেল, স্কিউ, শের যা সব আছে, কিন্তু কোন পয়েন্ট ঠিক রাখবো, কোন পয়েন্টে বাড়বে, দেখেন এখানে সেন্টার আছে না, সেন্টার, তা আমি বাড়াবো হচ্ছে উপরেরটা, তাহলে লক থাকবে কোনটা? নিচেরটা। তাহলে উপর
এইটা কি হাইট না? তাহলে এখানে মান বাড়বে কোনটা? হাইট। আর যদি ডানে বামে দেই তাহলে হচ্ছে কি? তাহলে হাইট ধরেন এখানে আছে 531 পিক্সেল, তাহলে আমি এখানে চাচ্ছি যে 1000 পিক্সেল করব, পিএক্স। এবার বারে কোন দিকে খেয়াল করেন। আচ্ছা এখানে এই আছে, এই যে এটা আছে, হ্যাঁ এটাকে 1000 করে দিচ্ছি। দেখেন তো লম্বা বাড়ছে। তাহলে এবার আমরা মাপজোপ ঠিক রেখে বাড়াইতে পারতেছি না, বুঝছেন বিষয়টা? আর যদি মাপজোপ ঠিক না রেখে বাড়তো, এরকম বাড়তো না, তাহলে আবার এটারে ছোট করো, আবার টাইনা আনো, বহুত প্যারা। আশা করি বুঝতে পারছেন। তাহলে ট্রান্সফর্ম ইচের কাজ কি বোঝা গেছে? তাহলে একটু কুইক দেখে ফেলেন সবাই। ওকে দেখেন তাহলে সব করে পরে একটু মাথায় আনেন যে আমরা ফটোশপের ফিল্টার গ্যালারিতে কি কি দেখছিলাম, মনে আছে কিনা? এই যে দেখেন ইফেক্ট, এখান থেকে খেয়াল করেন নিচের দিকে যখন আসি আমি, এই যে নিচের দিকে এই যে ইফেক্টগুলো দেখছেন, উপরে লেখা আছে কি? ফটোশপ ইফেক্ট। বোঝা যায় একটু? বোঝা যায় না? তার মানে ফটোশপের ফিল্টার গ্যালারিতে বা ফটোশপের ফিল্টারে যে ইফেক্টগুলো ছিল এগুলো এখানে আছে। যেমন আপনার কি এই যে ইফেক্ট গ্যালারিতে গেলে এই যেগুলো আছে, মনে নাই? দেখছিলাম, মনে আছে? এগুলো এখানে আছে। তা আপনার ধরেন আপনি ওই যে সার্টিফিকেট ডিজাইন করতে গিয়ে একটু অ্যাম্বোসের লুক লাগতে পারে না? কম্পিউটার অপারেশনের লেভেল 3-তে সার্টিফিকেট ডিজাইন আসে ওয়ার্ড দিয়ে। তো সার্টিফিকেটের ওই যে নিচে একটু অ্যাম্বোসের ফিল থাকে না অনেক সময়, তো সেইটা আপনি ইলাস্ট্রেটর যখন ডিজাইন করবেন তখন আবার ফটোশপে যাবেন, দরকার নাই, এখান থেকে করতে হবে। এই দেখেন টেক্সচার দেখছেন আছে না? সেম জিনিস কিন্তু আমরা ফটোশপে দেখছি, তাই না? এগুলোই ইফেক্ট গ্যালারি। আরিয়ান ভাই হয়েছে ওনারা, কষ্ট ওনাদের, আপনার এত দুঃখ কিসের? এরপর হচ্ছে আর্টিস্টিক। এই আর্টিস্টিকটাই হচ্ছে এই ইফেক্ট গ্যালারির মধ্যে স্পেশালভাবে আমরা পাইতাম। এই যে দেখেন ওইখানেই এবার নিয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে এই জিনিসটাই আমরা ফটোশপে যেটা পেতাম, এই দুইটাই এখানে আছে। ব্লারের কথা মনে আছে? এখানে আর মোশন ব্লারটা না, এখানে এই 3টা ব্লারই পাবে, ঠিক আছে? তো একটা কথা জাস্ট একটু বলে দিই, এই যে যেগুলো অ্যাপ্লাই করতেছি এগুলো কি ইফেক্ট না? বুঝতে হবে কিন্তু এগুলো ইফেক্টের কাজ আছে, জাস্ট মাথায় রাখেন। তারপর বলি এগুলো সব ইফেক্ট। তো আমি একটু ব্লারটা অ্যাপ্লাই করে দেখাই। তো এইটাই ব্লার অ্যাপ্লাই করলে তো আসলে বোঝা যাবে না, এটা তো হচ্ছে ছবি আনি সাপোজ এটা। আচ্ছা এই জিনিসটা বলছি কিনা আগে, না বললে আবার বলি। একটা ছবি যখন বাইরে থেকে আনার পর এরকম একটা ক্রস চিহ্ন থাকে না, এটা কি? এক্স্যাক্টলি এটা লিঙ্ক থাকে। তাহলে এই লিঙ্কটা থাকলে কি সমস্যা, আর না থাকলে কি? যদি থাকে, আমি বলি যদি থাকে তাহলে এইখানে আরেকটা ছবি রিপ্লেস করা যাবে। তাহলে রিপ্লেস কোন জায়গা থেকে করবেন? যে জায়গায় আপনার ফোল্ডারে এই ছবিটা আছে। এখন আমি ডিজাইন করে ক্লায়েন্টকে এই ফাইলটা দিলাম, ক্লায়েন্টের পিসি থেকে এই ছবিটা আছে। নর্মাল লজিক কি বলে? নাই, আবার থাকতে পারে। আমি যে ছবি ব্যবহার করবো এটা ক্লায়েন্টের পিসিতে কেন থাকবে? থাকবেই না, ধরে নিলাম। তাহলে ক্লায়েন্ট যখন ওপেন করবে তখন এখানে মিসিং দেখাবে। তাহলে মিসিং যদি দেখায় ঝামেলা না? তো যেন মিসিং না দেখায় এই জন্য আমরা এই ক্রসটাকে উঠায় দিই এমবেডের মাধ্যমে। এমবেড করলে এটা উঠে যায়। এইবার আপনি পৃথিবীর যেই প্রান্তে দেন এই ফাইলটা, সেই প্রান্তে এই ছবিটা থাকবে। বুঝতে পারছেন? তাহলে সবসময় ডিজাইন যখন সাবমিট বা হচ্ছে শেয়ার করবেন কারোর সাথে, তখন বলে না যে প্রিন্ট রেডি ফাইল, এরকম বলে না? তো প্রিন্টের জন্য আসলে রেডি কি না এটা করে দিতে হবে। তো তার মধ্যে একটা অপশন হচ্ছে এগুলো, যদি ছবি ব্যবহার করেন সেই ছবিগুলোকে এমবেড করে দিতে, বুঝছেন? ওকে আচ্ছা, তো এইটাকে আমরা যদি ব্লার করি দেখেন বোঝা যায়। এটাই হচ্ছে সেই ব্লারগুলো। হ্যাঁ, সো এইখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসেন, আমি কি এটাই শুধু হচ্ছে ব্লার এই কাজে ব্যবহার করব? না, আরও অনেক কাজে ব্যবহার করতে পারি। হ্যাঁ আচ্ছা, এটা তো হচ্ছে না,
এই নিয়ে আমি একটা বৃত্ত দিয়ে দেখাই। ধরেন এটা একটা বৃত্ত, হ্যাঁ, ইলাস্ট্রেটরে শ্যাডো প্রয়োজন হইতে পারে না? হইতেই পারে। তখন আমরা কিভাবে তৈরি করব? তো প্রথমে হচ্ছে আমরা আরেকটা বৃত্ত নেব। এটা স্যার এই সেই ট্রেসার বি মানে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনে না পিছনে ট্রেসার ব্ল্যাক করে দিই। সেটা দেখাচ্ছি। তো এটাই বৃত্ত, হ্যাঁ। তো এইটারই আমরা কি করব? এই যে এরকম করব, মানে শ্যাডো এরকম হয় না? অপোজিট কমানো লাগবে। না, এটাই আমরা হচ্ছে দুইভাবে শ্যাডো দেব। একটা হচ্ছে সলিড শ্যাডো, দেন অপাসিটি, আর হচ্ছে ব্লারের কাজ। সেকেন্ড হচ্ছে মূলত আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্ট আগে নেই, রেডিয়াল নেই, এইভাবে নেই। তাহলে দুই পাশ থেকে একটু কম হলো না, মানে ফাঁকা ফাঁকা মিশে গেল। এই অবস্থায় আমরা নিয়ে যাই ইফেক্ট, ব্লার, অত বেশি তো অবশ্যই না, বুঝতেই আছেন যে বেশি না, কম হবে, অ্যাডজাস্টেবল আর কি। এরপর অপাসিটি অ্যাডজাস্ট করব। বুঝতে পারছেন বিষয়টা? তারপর এটাকে আরেকটু হচ্ছে চেকন করে দেন। তো এইভাবে আসলে ইলাস্ট্রেটরে আপনি শ্যাডো দিতে পারবেন। এটা কিন্তু ড্রপ শ্যাডো না, ড্রপ শ্যাডো না। এটা হচ্ছে ওই যে ব্রাশ দিয়ে আমরা ফটোশপে দিতাম, এটা। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন ব্লারের কাজটা আস্তে আস্তে আসে, সবই দেখাবি ইনশাআল্লাহ। না, ব্লেন্ডিং এর কিছু অপশন আছে, শুধু ওই সরাসরি ব্লেন্ডিং নেই। হ্যাঁ, কয়েকটা আছে, দেখাচ্ছি। তাহলে বাকিগুলো যা ছিল সব এখানে আছে। এই যে টেক্সচার ক্লিক করলে এই যে এইখানে যে গেলে যে টেক্সচার পাচ্ছি, এই টেক্সচার, হ্যাঁ, বুঝছেন? তাহলে এগুলো একটু নিচ থেকে বাকিগুলো একটু দেখে নিন, বুঝছেন? এটা তো আর আপনাদের লাগবে না, বাকিগুলো ওই যে এগুলো আসলে সবই একটা ফোল্ডারের মধ্যেই পাবেন আসলে, হ্যাঁ। তাহলে এগুলো একটু দেখবেন, হ্যাঁ, বাসায় গিয়ে। এইবার আসেন ফটোশপে আমরা ব্লেন্ডিং অপশন করতাম, মনে আছে? রাইট ক্লিক, ব্লেন্ডিং, ড্রপ শ্যাডো, ইনার গ্লো, এরকম। এইটাই এখানে পাবেন স্টাইলের মধ্যে। আরিয়ান ভাই, স্টাইল কোথায় পাইলাম? ইফেক্ট, স্টাইল। তাহলে যদি পরীক্ষা এরকম আসে, হোয়ার উইল ফাইন্ড ড্রপ শ্যাডো, না, ধরেন এরকম আসলো যে স্টাইল, ইফেক্ট, গ্যালারি, অবজেক্ট, এডিট, স্টাইল, স্টাইলস যেটা আছে তো উচ্চারণটা যেভাবে করেন, বুঝতে পারছেন? তাহলে কোথায় আসলে আমরা সেই ইফেক্টগুলো পাবো? স্টাইলের মধ্যে। আবার যদি ধরেন স্টাইল না লেখা থাকে, এরকম থাকে এডিট, অবজেক্ট, টাইপ, ইফেক্ট। যদি স্পেসিফাই করে তাইলে পরে এইখানে, যদি এরকম বলে পাথ, পাথ ফাইন্ডার, ইফেক্ট, গ্যালারি, ব্লার, স্টাইল, তাইলে স্টাইল। যদি আবার বলে এডিট, অবজেক্ট, টাইপ, ইফেক্ট, তাইলে ইফেক্ট থেকে স্টাইল, বুঝছেন? মানে ইফেক্টও আসতে পারে আনসার, আবার সিলেক্টও দিতে পারে, এসে স্টাইলও দিতে পারে। মনে করেন যে প্রশ্নটা আসছে, বলতে হয় না, এটা বলতে হয় না, আরেকজন অনেক অ্যান্সার দিয়ে দেয় পড়ার ভিতরে, বুঝতে পারছি। ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গুলো, কিন্তু আমি যেভাবে বলছি এইভাবেই আসবে না, এটা বুঝেন। একটু টেকনিক্যালি মার দেবে। এমন টেকনিক দিব যাতে আপনি ভুল করেন। আসলে সিরিয়াস সার্ভিসিংয়ের সাথে টেকনিক আচ্ছা, আসতে পারে বা স্টাইল দিয়ে আসতে পারে। হ্যাঁ, যেভাবেই, মানে আসলে বিষয়টা এরকম। ড্রপ শ্যাডো, ফেদার, ইনারগুলো, আউটারগুলো, রাউন্ড, কর্নার, স্ক্রাইবাল। স্ক্রাইবাল বা হচ্ছে স্ক্রিবাল যেটাই বলেন, এটা হচ্ছে ওই যে পেন্সিল দিয়ে এরকম আঁকে কিছু একটা ড্রয়িং আছে না? স্কেচ না, স্কেচটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে লাইন লাইন থাকে আর কি, হ্যাঁ। এই দেখেন, ওই যে দেখছেন, এই যে একটু ড্রড মানে লাইন থাকবে এখানে, এক্স্যাক্টলি স্কেচ পেন্সিলের যে ইফেক্টটা সেটা না, এই যে সেরা সেরা ইফেক্ট আর কি। এই যে সার্চ দিলেই পাবেন। বুঝতে পারছেন, তাই না? এক্স্যাক্টলি এগুলো, হ্যাঁ, বুঝতে পারছেন?
এটা ব্যবহার করার ক্ষেত্রে যাদের পিসির কনফিগারেশন কম তারা কিন্তু মারা যাবেন যদি ধাপ টানেন, পুরো হ্যাং করে পিসি বন্ধ হয়ে যাবে। কারণ আমি বলি, আপনারা হিলিং ব্রাশ টুলের কাজ করছেন না? প্যাচ হিলিং, স্পট হিলিং একটা ক্লিক করলে একটা রিমুভ হয়, পরীক্ষা আসছে ওদের। এটা আমি করতেছি কি, দাপ 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 ক্লিক করতে 1000 ক্লিক করে ফেলছে, এখন আর পিসি চলে না। এবার আমি বলছি একটু ওয়েট করেন, অ্যান্ড ও একা একা কাজ করতেছে, ওই এখানে ক্লিক ওখানে ক্লিক, মানে ও তো টাইম দিতে হবে প্রসেসিংয়ে। তো এইটা হচ্ছে সেটাই, মানে আপনি ধাপ করে এরকম বাড়ায় ফেললেন, ওই যে লোড নিয়ে ওটা আউটপুট দেখাবে না, সেটা টাইম দিতে হবে। এই জন্য বললাম বাসায় এটা কাজ করতে গেলে একটু সাবধান। চেয়ারের সাথে এই জন্য আলাদা আলাদা চেয়ারের জায়গাটা ড্র করে নিতে হবে। অ্যাকচুয়ালি এইভাবে করেন, ওটা হচ্ছে আঁকা আঁকি। ওকে, আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে সেটা। হ্যাঁ, এইবার দেখেন, হ্যাঁ একটু দেখেন ড্রপ শ্যাডো। আরিয়ান ভাই এটা বন্ধ করেন তো, পিসি বন্ধ করেন। ড্রপ শ্যাডো দেখেন, এই হচ্ছে ড্রপ শ্যাডো। মুডগুলো তো এখন আমরা জানি না, আবারও বলি, পরীক্ষা তো শেষ। এই মুডগুলো কি কালো থাকবে না, মানে ইমেজের উপরে কালো ইফেক্ট দিবে না? এই মুডগুলো কি সাদা দেয় না? মনে আছে না সবার? পরীক্ষা আসছিল, তো এগুলো আমরা জানি। অপোজিটে কি জানি না। তো ওইখানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ছিল যে ডানে বামে মুভ করা ফটোশপে, এখানে অ্যাঙ্গেল নেই, এখানে ওই যে এক্স অফসেট। অফসেটের মিন হচ্ছে কোথা থেকে আমরা শুরু করব। এই দেখেন, আমি যদি এটাকে কমাই গেল, ডানে বামে হচ্ছে, তাই না? এটা আমি যদি এখানে 20 করে দিই, প্যারাদায়ক সব কাজের ক্ষেত্রে তো আর এটা ব্যবহার করবেন না, বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে ব্লার, এই যে গোলা গোলা যেটা হবে, এখানে আমি আরেকটু বাড়াই দিচ্ছি, ধরেন দেখা যায় শ্যাডোটা নিচে নামে উপরে নামে না? না, যাবে না ভাই, এটা হচ্ছে ফটোশপ না, এটা ইলাস্ট্রেটর। হ্যাঁ, তো এইটাই হচ্ছে দেই 10 করে, আর একটু ঘোলা হইল না? এবার অপোজিটে একটু কমাই দেই, একটু হালকা হয়েছে, বুঝতেছেন না বিষয়গুলো? এই হচ্ছে কালার, বুঝছেন বিষয়টা? শ্যাডো সুন্দর হওয়ার একটা রুলস আছে, রুলসটা হচ্ছে যেই সারফেসের উপরে শ্যাডোটা অ্যাপ্লাই করলেন, আমরা শ্যাডো মানে সবসময় বুঝি কি ব্ল্যাক না, ব্ল্যাক না, শ্যাডো ছায়, কিন্তু কালারটা কি কালো। কিন্তু সবসময় কালো মানেই যে শ্যাডো হবে বিষয়টা এরকম না। আপনি সারফেসে যেই কালারটা নেবেন সেইটা ডার্ক কালার আছে না, সেইটা দিলে শ্যাডোটা মিক্সিং ভালো হয়। ধরেন আমি এখানে রেড কালার ইউজ করছি, তাহলে রেডের ডার্ক আছে না, মানে এই ডার্ক না, রেডের ডার্ক কি এইটা না, এইটা নিলে হবে কি শ্যাডোটা ভাল লাগবে। কারণ শ্যাডোটা যেই সারফেসের উপর পড়ে সেই কালার ধারণ করে না, নর্মালি কি বলে ছাই, তো এটাই করে, ঠিক আছে? একবারে কালো হয় না, তাইলে পরে শ্যাডোটা দেখতে সুন্দর লাগে, বুঝছেন বিষয়টা? বুঝা গেছে না বিষয়টা? এই হচ্ছে কি ড্রপ শ্যাডো। হ্যাঁ, এটার ব্যাপারে একটু কথা বলবো। ওকে, এইবার আসি বাকিগুলায়। তো আর যা আছে সব আগের মতোই। এবার যারা ব্যাকডেটেড ভার্সন ব্যবহার করে তাদের এই অপশনটা নাই। আমি যখন পার্সোনালি শিখছি আমাদের এই অপশনগুলো ছিল না, অনেক আগের ভার্সনে শিখছি, তো তখন আমরা রাউন্ড করতাম কিভাবে দেখেন, কোথায় যাইতাম রাউন্ড করতাম, এই যে রাউন্ড করতাম, এখান থেকে আমরা রাউন্ড করতাম, বোঝা যায়? এখন আপডেট হয়ে গেছে, তো এইটা আমরা আসলে এখন আর ঠিক ওভাবে ব্যবহার করি। সিঙ্গেল কর্নার রাউন্ড করা যায়। এইবার আসেন সেই কথা, সিঙ্গেল কর্নার। তাইলে আমরা কি কষ্ট করতাম দেখেন, প্রথমে আমরা এইভাবে রাখতাম একটা, তারপরে যেটারে কাজ করতাম সেটা নিতাম, এরপরে এটারে কি করতাম, এক্সপ্যান্ড করতাম, দেন এইভাবে আইনা, এবার যেই পয়েন্ট লাগবে সেই পয়েন্ট রাখতাম, বাকিটা ডিলিট। বুঝছেন বিষয়টা? এত কষ্ট করছে এখন আর এত কষ্ট নাই, এখন খালি হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন, এই পয়েন্ট করবেন, ওকে এই পয়েন্ট
প্রপার্টিস আছে, এখন প্রপার্টিসও কাজ করে এই আর কি। এমন সময় আসবে যে যারা 2024 ব্যবহার করবেন বেটা, তারা জাস্ট হচ্ছে এখানে এআই জেনারেটর আছে, ওখানে লিখবেন যে একটা শেপ তৈরি করবো রাউন্ড এই জাস্ট কমান্ড, কমান্ডের কাজ করব। মানে বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে এই জিনিসগুলো প্র্যাকটিস করার দরকার নেই, এগুলো পারবেন না? একটা জিনিস একটু বলবো যেটা মাথায় রাখবেন, এতক্ষণ যা কাজ করছে এগুলো কিন্তু সবই ইফেক্ট না? ইফেক্ট। তো এই যে শেপটা যত বড় আছে, এই বড় আকারে যে আমি ইফেক্টটা অ্যাপ্লাই করছি, ইফেক্টটা ওর যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী হয়েছে না? তো যখন আমি এটা ছোট করবো, খেয়াল করবেন এখনই হচ্ছে টুইস্টটা পাবেন। তো এটার আমি অনেক বড় করলাম, হ্যাঁ এখানে আমার আছে, এই জন্য হচ্ছে এটা হয় না। সচরাচর এইভাবে থাকবে আপনাদের, খেয়াল করেন কমছে না বাড়ছে? কমছে। তাহলে কি প্যারা না? তাহলে একটু মনে রাখতে হবে যখন ইফেক্ট অ্যাপ্লাই করবেন তখন যেন প্রপোর্শন ঠিক থাকে, ওই অ্যাপ্লাইটা ঠিক মতো হয়। এই কারণে এই যে ট্রান্সফর্ম থেকে, আচ্ছা এই ট্রান্সফর্ম এখানে না পাইলে কই পাবেন? উইন্ডোতে পাবেন ট্রান্সফর্ম, আছে না উইন্ডোতে ট্রান্সফর্ম? এই যে দেখেন এখানে লেখা আছে স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, দেখছেন? এই একই এইখানেই পাবেন। আর এইখানেও যদি না থাকে এইখানে পাবেন, ঠিক আছে? এই যে হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করার পরে কি করবেন? স্কেল, স্ট্রোক অ্যান্ড, বুঝতে পারছেন? তাইলে এখন আপনি যত বড় করেন যত ছোট করেন কোনো সমস্যা, প্রপোর্শন। হ্যাঁ, এবার আসি আরেকটা। এখন বুঝেন, এখন এই কাজটা আপনি হচ্ছে প্রিন্টের দোকানে দিলেন। ধরেন আপনি একটা ডিজাইন করছেন, সেখানে আপনি শ্যাডো অ্যাপ্লাই করছেন, হইতে পারে না? সেটা প্রিন্ট করতে দিলেন, হইতে তো পারে। তো আপনার পিসিতে যেই সেটিং আছে ওর পিসিতে সেই সেটিং থাকবে? নাই থাকতে পারে। তাহলে ও যখন এটার বড় ছোট করবে প্রয়োজনে, তখন রেশিওটা ঠিক থাকবে না, তাই না? তাইলে কিন্তু এই অপশন করে দিলেও কোনো লাভ হবে না। এটা যদি ওর পিসিতে থাকে তাহলে ইটস ওকে, যদি না থাকে তাহলে হবে না, থাকতে হবে। তাইলে আপনি যখন ফাইলটা দিলেন, আপনি যেন সেভ থাকে, সেই সেভের কাজটা করে দিবেন। তাইলে এই অপশনটা আর হ্যান্ড ওভার করার সময় ইউজ করবেন না। হ্যান্ড ওভার করার সময় ইউজ করবেন সব সময় যদি ইফেক্ট আলাদা করতে হয়, মানে এখনও ইফেক্ট আছে না? অ্যাপ্লাই করতেছি, ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে, তো এই ইফেক্টটাকে পার্মানেন্টলি আলাদা করে সেট করে দেব, বুঝলেন? তাইলে আমরা চলে যাব এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে। কোনো ইফেক্টকে যদি আলাদা করতে হয়, যাই ইফেক্ট দেন আলাদা করতে হয়, তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তখন আর এক্সপ্যান্ড খোলা থাকবে না। এক্সপ্যান্ড হচ্ছে এটা একটা লাইন, হ্যাঁ এটা একটা লাইন না? কিন্তু এখন কি মনে হচ্ছে? শেপ। কিন্তু সিলেক্ট করলে কি লাইনের কালার থাকবে কোথায়? স্ট্রোকে। লাইন, তাই না? লাইনের কালার স্ট্রোকে। কিন্তু আমি চাচ্ছি ফিল হবে এটা। তাহলে যদি ফিল হয় তাহলে একটা স্ট্রোক এইখানে, একটা স্ট্রোক এইখানে আসার কথা নাকি? কিন্তু যদি এটা আমি ফিল করি তাহলে কি ওইভাবে আসতেছে? পুরোটা হয়ে যাচ্ছে না? তাহলে এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে আমার স্ট্রোকটা যেই লুকে আছে বা যে অবস্থায় আছে এইটা ফিলে কনভার্ট করব, কিন্তু এই ফিল না। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমি স্ট্রোকটাকে কনভার্ট করতেছি কোথায়? বা ফিলটাকে কনভার্ট করব, তাহলে সব সময় কাজ করে এক্সপ্যান্ড। আর যদি খেয়াল করেন, এই দেখেন এইটাই আমি একটা ইফেক্ট দিচ্ছি, যে কোনো এখানে যে কোনো ইফেক্ট হতে পারে, অথবা এটাও হতে পারে, এগুলোও হতে পারে। যা ইফেক্ট দেন কোনো সমস্যা নাই, দেন একটা দিলাম, দুইটাই কিন্তু লাইন। তো এইটা নিয়ে গেলে খোলা কি
এইটা নিয়ে গেলে খোলা, Expand appearance. বুঝতে পারছেন বিষয়টা? যদি কোনো অবজেক্টে ইফেক্ট দিয়ে ফেলেন, ওই ইফেক্টটাকে ভ্যানিশ, পারমানেন্ট, আলাদা, এই ধরনের কাজ হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আর যদি হচ্ছে আমার লাইন থাকে বা শেপ থাকে, ওইটাকে জাস্ট ফিল থেকে স্ট্রোক, এই ধরনের কনভার্টারের কাজকে করবে এক্সপ্যান্ড। আবার আরেকটা দিয়ে বুঝাই, তাহলে আরো ক্লিয়ার হবে। একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ডুয়েট। ডুয়েটের ক্ষেত্রে হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা দেখেন, এই দেখেন, এটা একটা পলিগন না? পলিগনটাকে আমি একটা ইফেক্ট দিচ্ছি, ইফেক্টটার নাম হচ্ছে ধরেন পাকার অ্যান্ড ব্লট। এটা একটা ইফেক্ট, তাই না? পলিগনটাকে একটা ইফেক্ট দিয়ে আমি একটা ফুল বানালাম, এটা ফুল হলো। হ্যাঁ, এইটাকে সিলেক্ট করলে পলিগন দেখা যায়, এইটাকে সিলেক্ট করলে কি ফুল দেখা যায়? পলিগনই দেখা যায়। দেখেন তো পলিগনের ওয়্যারটা কি পলিগন? পলিগন না? পলিগন জীবিত আছে কিন্তু ইফেক্ট পড়ছে একটা। চেহারা চেঞ্জ হয়েছে। তাহলে আমি যদি ফুলে কাজ করতে চাই, ফুলে কাজ করতে পারবো না। আমি যদি পলিগনে কাজ করি তাহলে ইফেক্টটা ফুলেই পড়বে। বুঝছেন বিষয়টা? আচ্ছা এবার বলেন, তাহলে এটা ইফেক্ট আছে, তাহলে এখন আমি যদি ওরে ফিল থেকে স্ট্রোকে কনভার্ট করি, ওকে বুঝতে পারতেছে? কারণ ইফেক্ট আছে না? ইফেক্ট আছে। তাহলে আগে ইফেক্টটারে ভ্যানিশ করতে হবে। সেটার জন্যই আসলে কি, কারণ এখনও ওর হচ্ছে অরিজিনাল শেপটা রয়ে গেছে না, তাহলে তো ফুলটাকে কনভার্ট করতে পারবে না। তো কোনো ইফেক্ট নিয়ে যদি কাজ করেন, সেটাকে ভ্যানিশ করার কাজ বা ওই যে ইফেক্টটাকে পারবে না আলাদা, এগুলো কে করবে? Expand appearance. এই দেখেন এখন হয়ে গেছে না? এখন দেখেন এখন কি আছে, এখন কি ফুল আছে নাকি পলিগন? এডিট করলে এখন কোথায় হবে এডিট? ফুলে হবে, কিন্তু ফুলে না, একটা একটা বিন্দু, বুঝতে পারছেন? কিন্তু যদি এইটারে নিয়ে যাই, এই দেখেন কোথায় কনভার্ট করবেন, ফিলে না স্ট্রোকে, নাকি শুধু ফিল, নাকি সেগুলো? সার্কেলে করলে কি যে দুই পাশ পাবে? হ্যাঁ, এখন আমি ফিল স্ট্রোক দুইটাই রাখতেছি, মানে ফিল করার পরে যেন ওইটাও স্ট্রোকে থাকে, দুইটাই থাকবে আর কি। ফিল এটা যদি আমরা ফিলে নিই তাহলে তো দুইটাই এমনিই পাবো। তো খেয়াল করবেন এখানে স্ট্রোকে কালার আছে না? ওকে করে দেওয়ার সাথে সাথে কি হয় দেখেন, কালার চলে গেছে কোথায়? এবার এইটা রেস্টক করলে দেখছেন, লাইনটা ফিল বুঝছেন প্রধান ভাই? তা দুইটার মধ্যে মেজর পার্থক্য কোথায়? Expand আর expand appearance. একটা হচ্ছে ইফেক্ট নিয়ে কাজ করে, সলিড। এই যে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, হ্যাঁ, আনগ্রুপ। এখন দেখেন এটা আলাদা হয়ে গেছে, এখন আর এটার সাথে আমার কোনো সংযোগ নেই, এটা শেষ, ফিনিশ করে দিচ্ছি, আমি পার্মানেন্ট করে দিচ্ছি। এখন এটা এক্সপ্যান্ড হিসেবে কাজ করবে। এখন এটার আবার এক্সপ্যান্ড করা যাবে, যাবে, এই যে তার শিডিউলার লাগাতে পারবেন যে কোনো জায়গায়। এখন না এটা কিন্তু শ্যাডোকে তো করা যাবে না, কাটসার শ্যাডো, হ্যাঁ শ্যাডোকে ডিলিট বা কোনো কিছু করা যাবে না, না শ্যাডোকে কিছু করা যাবে না, ইফেক্ট তো ইফেক্টকে করা যাবে না, এটা রাস্টার, এই যে রাস্টার, এটা রাস্টার। কেমনে কেমনে করুন যে? না এটা তো করছি তো, ওই যে স্টারের ভিতরে যে দুটো চিহ্ন মারছিলাম না, তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের বিষয়টা বুঝতে পারছি। এক্সপ্যান্ড হচ্ছে সরাসরি যখন আমি এই যে এটাকে ফিল থেকে স্ট্রোকে নিচ্ছি, স্ট্রোক থেকে ফিলে আনতেছি, বা ওই যে প্যাটার্নটাকে পার্মানেন্ট করতেছি, এটা। কিন্তু যখনই আমরা কোনো ইফেক্ট দিব তখনই আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আমার বডি কি কাটসার করবে না, আমার যে আত্মাটা আছে এটা আমি কিছু করতে পারবো না। Explanation করা কি লাগবে। explanation দিতে দেখছেন? আচ্ছা ক্লিয়ার, বুঝতে পারছি না সবাই? হ্যাঁ, স্যার। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছে। তাহলে আজকে ক্লাসে আমাদের টপিক বোধহয় এই ছিল। স্যার zigzag বলছি। হ্যাঁ দেখাবো, এটা হচ্ছে আজকে ক্লাসের টপিক। সো আজকে ক্লাসে আর কোনো মনে হয় সমস্যা নেই, আছে? স্টকটা তাহলে একটু দেখেন আপনাকে একটা ব্যানার দিবে ডিজাইন করতে, সেই ব্যানারটা এরকম থাকে, একটা ব্যানারের শেপ, নিচে একটা শেপ থাকে, শেপটা হচ্ছে এরকম একটা ঢেউ থাকে, বুঝছেন বিষয়টা? এরকম একটা ঢেউ, সাইন ওয়েভ। তাহলে আমি নর্মালি এরকম ঢেউওয়ালা শেপ দেখলে আমি চলে যাব কোথায়? পারফেক্ট না যদিও, কিন্তু এরকমই তো হবে নাকি? এই এসে এই এই এই, তাই না? বুঝেন কথা? কিন্তু এটা পারফেক্ট হয় না,
আমি যতই চেষ্টা করব কিছু না কিছু জায়গায় থাকবে। এবং এখানে বলে দেওয়া আছে 6টা শেপ, সাপোজ 6টা ঢেউ, তো সেই ক্ষেত্রে 6টাই বানাইতে হবে না? যদি আবার হচ্ছে ভদ্রলোক এসে বলে যে আরও 2টা বাড়ান, তাহলে আবার বাড়াইতে হবে, কিন্তু পেন টুল দিয়ে করলে তো আর বাড়াইতে হবে না। তাহলে কীভাবে করবেন দেখেন। দেখেন এই কাজটা করতে কতক্ষণ সময় লাগলো আমার, আরও লাগবে, এত এলোমেলো করছি, কিন্তু আমি এখন একটা প্রসেসে করব। দেখেন 2 মিনিট বা 2 ক্লিকই করতে হবে। প্রথম হচ্ছে একটা লাইন নিলাম, খেয়াল করবো, হ্যাঁ, স্টেপ, লাইন, কালার, আর একটা কপি করলাম বোঝার জন্য, এটা স্টেপ না, লাইন, কালার, স্টেপ, ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর কোথায় স্টেপ 2, প্রথমে লাইনটা নিলাম, ইফেক্টে গেলাম, স্টেপ 3 জিগজ্যাগ সিলেক্ট করে সাইজ বাড়াইলাম, স্মুথ নিলাম, সেগমেন্ট বাড়াইলাম। ঢেউ হয়েছে? ঢেউ হয়েছে না? আসি ঢেউ হয়েছে। এবার ঢেউটা এইখানে গোনা যাচ্ছে না? তাহলে 6টা দিবেন, 10টা দিবেন, 15টা দিবেন, গোনা যায় না? এবার ঢেউটার দিকে তাকান তো, ঢেউটা কি কোনো কার্ভ আছে নাকি এলোমেলো নাকি স্মুথ না? একই মাপে। যদি বড় করতে বলে বড় হয় কিনা? বড় হয়, ছোট। এবার যদি ঢেউ না বলে ট্রায়াঙ্গেল, এই যে কর্নার, ধরেন শেপটা ঢেউ না দিয়ে কর্নার দিল, তাহলে তো পেন টুলে যাবেন এই, কিন্তু এইভাবে এসে করা যায়? মেজারমেন্ট থাকবে না পেন টুল দিয়ে। গেছে? এইবার টুইস্টটা কি দেখেন, এটা একটা লাইন, কিন্তু প্রথম যে লাইনটা ছিল কি সেটা কি সোজা, তারপর ইফেক্ট দিয়ে করছি কি বাঁকা, কিন্তু দেখেন তো বাঁকা দেখায় না সোজাই দেখায়? সোজাই দেখায়। তার মানে এখন আমি যদি এটা দিয়ে কাটি, দেখেন বুঝেন, 2টা সিলেক্ট করলাম, হ্যাঁ, এটাকে একটু সিলেক্ট করে দেখেন, এটা না সেই বাঁকা লাইনটা? এখন আমি যদি এটা দিয়ে কাটি তাহলেই তো ঢেউডি হয় না? তাহলে গেলাম আমি পাথফাইন্ডারে, শিফট কন্ট্রোল F9, পাথফাইন্ডারে যাই কি ডিভাইড দেওয়ার কথা না, দিলাম ডিভাইড, আনগ্রুপ, কিন্তু কাটছে কি কেন? হ্যাঁ, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, এক্সপ্যান্ড না, কারণ ইফেক্ট দিছি না, ইফেক্ট করার পরে কি করতে হবে? আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার সাথে সাথে দেখেন এই যে ওইটা লাইনে চলে গেছে, বুঝছেন? এখন যদি আমি এটা দিয়ে কাটি, কাটলো হবে, বা এই যে শেপ বিল্ডার টুলস দিয়ে ডিলিট হয়ে গেল। কতক্ষণ লাগলো? 2 মিনিট। এই কাজটা ওরা আধা ঘন্টা লাগাইছে এক একজনে। এবার বলে স্যার সময় একটু বাড়াই দিতে হবে স্যার, অনেক কঠিন কাজ। হ্যাঁ, বড় ছোট এখন সব করা যাবে, কিন্তু দেখেন প্রসেসটা সহজ না? স্পেসিফিকেশন ওরা পড়ে না, কোন ভাবে করতে বলছে, ওরা এইভাবে না করে অন্যভাবে। আমি আসলে যেটা বুঝাইতে যাচ্ছিলাম, আসলে কাজ আউটপুট বের করেন কোনো সমস্যা নেই, কিন্তু আউটপুট বের করতে যায় যদি ঘন্টার পর ঘন্টা লাগান তাহলে তো ম্যাথের মতো হচ্ছে ব্যাপারটা, একটা ম্যাথ 10 লাইনে 100 লাইনও সলভ করা যায়, আবার 2 লাইনও সলভ করা যায়। তাহলে এবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আর এক্সপ্যান্ডের ব্যাপার বুঝছেন? এখন যদি আমি এইটারে নিয়ে যাই তাহলে কি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স পাবো না এক্সপ্যান্ড পাবো? এখন আমরা কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলছি, এখন পাবো কি? এখন আমি এটার যদি এক্সপ্যান্ড করে দিই তাহলে এটার লাইনে নাই, কি হয়ে গেছে? সেই হয়ে গেছে, দেখছেন? আশা করি বুঝতে পারছেন। এই তো এরকম অনেক কিছু আছে যেগুলো প্রয়োজন, যেগুলো আমার মাস্ট নো, আমার কাছ থেকেই আমি আপনাদেরকে ওই লিঙ্ক দেখাই দেবো, প্যারা নাই। তারপর আপনাদের যদি মনে হয় লিখে রাখবেন, হ্যাঁ, ক্লাসে না পারলেও আমার সাথে আপনাদের সম্পর্ক ক্লাসে না আজীবন থাকবে, যদি না পারেন সেটা আমি দেখাই দেব। তো পার্সোনালি হচ্ছে শুধুমাত্র স্যার একটা প্রবলেমে পড়ছি, প্রবলেমটা সলিউশন চাই। প্রবলেমের আগে যতটুকু রেসপেক্টনেস নিজের মধ্যে থেকে দেখান, সমস্যা নাই, স্যার কেমন আছেন, খাইছি, ভালো আছেন, বাসার সবাই কেমন, তারপর স্যার একটা প্রবলেম দরকার নেই।
আগেই প্রবলেম শেয়ার স্যার একটা প্রবলেমে পড়ছে একটু, তখন আমার মাথায় থাকবে যে আপনি আসলে প্রবলেমের জন্য আসছেন, নাইলে মনে হবে যে পেঁচাল আসছেন পরে আনসার দিতে ভাবতেন। সোজা কথা ভাই। প্রবলেমটা আগে বলে দিব। স্যার একটা প্রবলেমে পড়ছে, একটু হেল্প লাগবে, বাস আমি আপনার প্রবলেম সলিউশন। হ্যাঁ, তবে যতটুকু পারেন গ্রুপে এগুলো দিলে হবে কি, ধরেন আরো 10 জনের প্রবলেম হইতে পারে বা আপনি হেল্প করতে পারেন, মাথাতেই নেই অথবা এই যে আজকে উপলাতে তাই না? এইভাবে এটা আমার জানা হয়ে তাহলে গেছে। বিষয়টা, হ্যাঁ, একান্ত না পাইলে আমার দিবেন, আমি কিন্তু রিপ্লাই দেই। কিছু কিছু জিনিস দেখবেন আমার পার্সোনাল মানে প্রশ্ন করলে উত্তরটা গ্রুপে দেই, এটার কারণ আছে যে এইটা সবার প্রবলেম হইতে পারে, উত্তরটা এইভাবে। এই তো আসি, থাকবো, সামনে প্রজেক্ট হোক বা পরে হোক, কোনো সমস্যা নেই। তাহলে রেকর্ডটা অফ করি। আমাদের আলাদা একটা গ্রুপ দরকার আপনারা নিয়ে। শুধু স্যার,